কতটা পথ হাঁটলে পথিক হওয়া যায়, কতটা সময় অপচয় করলে মানুষ চেনা যায়, কতবার ভোট দিলে সঠিক নেতা বাছা যায়। কাব্য নয়, এটাই সঠিক এবং রূঢ় বাস্তব। ভোট আসে, ভোট যায়, দিন বদলের স্বপ্ন ফেরি করেন নেতারা। কিন্তু দিন কি সত্যিই বদল হয়, নাকি আবার একটা ভোট আসার অপেক্ষা করতে হয়? ভোটের ময়দান থেকে ধর্মের উৎসব, সবকিছুরই সাক্ষী থেকেছি আমরা। ভোটের উত্তরপ্রদেশ আপনাদের দেখিয়েছি, অযোধ্যা থেকে রাম মন্দিরের আসল ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। এই কিছুদিন আগেই হয়ে যাওয়া পঞ্চায়েত নির্বাচনের খবর গ্রামের মাটি থেকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। এবারে 24-এর মহারথ। যতখানি পরিশ্রম করব, যতখানি কর্ম করব, তার নিশ্চিতভাবে ফল পাব। এবার যদি জিততে না পারি, আমার জীবিতকালে মনে হয় আর এই আসনটা উদ্ধার করতে পারবো না। কুচবিহার এবার আমরা নিশ্চিত তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে। সারা দেশে বেকারিত্ব একেবারে চরমে উঠেছে। কংগ্রেসের দায়ভার কি করে আমরা বহন করব? নেতার কথা, জনতার কথা, নেতার ভবিষ্যৎ থেকে আমাদের ভোটের ভবিষ্যৎ। কোচবিহারে আসার পর কোচবিহারের মানুষজন যে কোনো কাজ শুরু করেন যেখান থেকে, সেই মদন মোহন মন্দিরে পুজো দিয়ে, সেই মদন মোহন মন্দিরের আশীর্বাদ নিয়ে শুরু করেন যে কোনো কাজ। আমরাও কোচবিহারের ইলেকশন কভার করতে এসে ভোটের ভবিষ্যৎ নিয়ে শুরু করছি সেই মদন মোহন মন্দির থেকে। সালে স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। 1949 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের নিয়ম এবং নির্দেশ মেনে কোচবিহার পৃথক রাজ্য হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হয়। 1950 সালে বাংলার অন্তর্ভুক্ত হয়েছিল এই পৃথক রাজ্য কোচবিহার। সেই কোচবিহারের মাটিতেই এখন আবারও পৃথক রাজ্যের দাবি। কথায় আছে, মাটির মন যে বোঝে, রাজনীতির মসনদে সেই বসে। কোচবিহারের মাটিতে মিশে আছে ধর্মের গন্ধ। কয়েকদিন আগে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেছে। রাম মন্দিরের কতটা প্রভাব এই কোচবিহারের মাটিতে আছে, বা ধর্মের কতটা প্রভাব এই কোচবিহারের ভোটে এবারে পড়বে, তা নিয়েই আমাদের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন আমার বন্ধু সাংবাদিক সুমন ভট্টাচার্য। সুমন, কি মনে হচ্ছে কোচবিহারে এবারে ভোটে এই ধর্মের প্রভাব কতটা পড়বে? আমার মনে হয় পড়বে, কারণ কোচবিহারের জনসংখ্যার একটা বড় অংশ যেহেতু হিন্দু এবং তাদের যেহেতু বৈষ্ণবদের দিকে ঝোঁক রয়েছে, আমার মনে হয় একটা হিন্দু পুনরুত্থান, যেটা গোটা ভারতবর্ষের রাজনীতিতে আলোচিত হচ্ছে, যে রিভাইভাল অফ হিন্দুইজম, সেটা তো হচ্ছে এবং নরেন্দ্র মোদীকে তার চ্যাম্পিয়ন হিসেবে দেখা হচ্ছে। ফলে আমার মনে হয় হবে। আর যেহেতু তুই ঐতিহাসিক দিয়ে শুরু করলি, আমাদের মনে রাখতে হবে যে কেশবচন্দ্র সেনের ব্রাহ্ম আন্দোলনও ভেঙে গেছিল যখন তিনি তার নাবালক কন্যার সাথে মহারাজার বিয়ে দিয়েছিলেন। মনে করা হয়েছিল যে তিনি আবার হিন্দু ধর্মের কাছে ফিরে গেলেন। তো এই যে হিন্দু ধর্মের সাথে কোচবিহারের প্রবল সম্পৃক্ততা বা প্রবল সংযোগ, সেটা তো কোনোভাবে সবসময় কাজে লাগবে। এবং আমাদের মাথায় রাখতে হবে যে মানে ভারতবর্ষের যে আধ্যাত্মিকতা, তার সাথে তো একটা হিন্দু ধর্ম জড়িয়ে আছে এবং তার সঙ্গে কোচবিহারের একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে। সিএ এর একটা কি প্রভাব পড়তে পারে? সিএ এর প্রভাব তো পড়তে পারে, তার চেয়ে তো বেশি আরেকটা জিনিস হচ্ছে যে কোচবিহারের জলপেশের একটা সাংঘাতিক, মানে জলপেশ মানে যিনি আরেকটা শিবের রূপ, তারও একটা সাংঘাতিক প্রভাব আছে। ফলে কিভাবে বিজেপি এই কার্ডটাকে প্লে করবে, সেটা একটা ইন্টারেস্টিং বিষয়। আবার বলছি, যেহেতু মানে এই লোকসভা কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যা বেশি, সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক এবং নরেন্দ্র মোদী এইটা কিভাবে ফ্যাক্টর কাজ করবে সেটা বিষয়। বিজেপির কাছে সেটাই বড় রূপের
কংগ্রেসের দায়ভার কি করে আমরা বহন করব? আজকে যে সরকার কেন্দ্রে আছে বা রাজ্যে আছে তাদের যে দায়ভার, তার থেকে তো কংগ্রেসের দায়ভার কম নয়। আমাদের WTO, গ্যাট এইসব চুক্তি তো কংগ্রেসের আমলে হয়েছে, তার থেকে আরও বড় খারাপ চুক্তিগুলো বিজেপির আমলে হয়েছে, কিন্তু ওই পথ ধরেই তো এটা এসছে। আজকে কোচবিহারে আপনারা রীতিমতো ক্ষয়িষ্ণু শক্তি। কে আপনাদের প্রধান প্রতিপক্ষ, তৃণমূল না বিজেপি? এই যে আপনাদের দলটা পুরো দুভাগে ভাগ হয়ে গেল, একদল তৃণমূলে চলে গেল, একদল বিজেপিতে চলে গেল। আপাত দৃষ্টিতে যাদের আপনারা নেতা বলে মনে করছেন, তৃণমূলে যারা গেছে ফরওয়ার্ড থেকে, তারা প্রকৃত অর্থে নেতা ছিলেন না। আমাদের কিছু দুর্বলতা, কিছু ত্রুটি এবং কিছু পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে কিছু মানুষ ফরওয়ার্ড ব্লকের নেতা হয়েছিলেন কলকাতায় বসে। কিছু মানুষ সেই সময় সরকারে আমরা ছিলাম, তার সুযোগ সুবিধা ব্যবহার করেছে, ব্যবসা বাণিজ্য করেছে এবং পারিবারিক সম্পর্ককে কাজে লাগিয়ে তারা নেতা মুখ হিসেবে সামনে চলে এসছে। নেতা তো হবে একদম ছাত্র আন্দোলন থেকে, যুব আন্দোলন থেকে, কৃষক আন্দোলন থেকে, শ্রমিক আন্দোলন থেকে, মহিলাদের আন্দোলন থেকে। নেতা তো ব্যবসা করে নেতা হওয়া যায় না। এই ব্যবসা করে যারা নেতা হয়েছিল, পাইটাকে ডুবিয়েছে তারা, সেই জন্য তারাই আগে আশ্রয় নিয়েছে তৃণমূলে, তাদের কিছু অংশ আশ্রয় নিয়েছে বিজেপি। তার জন্য আলটিমেট ফরওয়ার্ড ব্লক সম্পর্কে মানুষের ধারণা কোচবিহারে খারাপ। 2019-এর লোকসভা ভোট থেকেই গোটা উত্তরবঙ্গে পদ্ম ফুটেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে যেখানে গোটা রাজ্যে তৃণমূল হাওয়া, সেখানেও কিন্তু উত্তরবঙ্গে পদ্মের রেজাল্ট রীতিমতো ভালো, বিশেষ করে কোচবিহারে। এই কোচবিহার থেকেই সাংসদ হয়ে দিল্লি গিয়ে প্রতিমন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। সেই নিশীথেই এবারও ভরসা রেখেছে বিজেপি শিবির। উল্টো দিকে বিরোধীরা বলছে নিশীথ কোনো কাজই করেননি, চোরা স্রোত বইছে নিশীথের বিরুদ্ধে, এমনকি বিজেপির অন্দরও। দেখুন, আমি মনে করি যে আসলে অনেকের কাছে এটা লড়াই মনে হয়। আমার কাছে মনে হয় যে যতখানি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের আশীর্বাদ নিতে পারা যায় সেটা। তো আমার কাছে এখানে ঠিক এটা লড়াই নয়, আমার এখানে মনে হয় যে যতখানি পরিশ্রম করব, যতখানি কর্ম করব, তার নিশ্চিতভাবে ফল পাবো। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকা, সেখান থেকে অমিত শাহর ম্যান ফ্রাইডে হয়ে ওঠা, এই জার্নিটা কীরকম? বিষয়টা ঠিক সেরকম নয়। একেবারেই গ্রাসরুট থেকে উঠে এসে এই মাটিতে একসময় আমি এখানকার একেবারে সাধারণ কার্যকর্তা হিসেবে কাজ করেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করেছি। পাশাপাশি ধরুন সাংগঠনিক রাজনীতির ক্ষেত্রে আমি একসময় এই বুথের বুথ সভাপতি, বুথ অধ্যক্ষ ছিলাম। পরবর্তী সময়ে ব্লক স্তরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ব্লক, জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে এখন যুক্ত আছি। কোনো ক্ষেত্রে আমি স্কিপ করিনি। এবং ঠিক যদি ইলেকট্রাল পলিটিক্সের কথা বলেন, সেক্ষেত্রেও আমি এই বুথ থেকেই একসময় পঞ্চায়েত ছিলাম, পরবর্তী সময় উপপ্রধান হয়েছিলাম, তার পরবর্তী সময় আপনারা জানেন বিধানসভা নির্বাচনে আমি দাঁড়িয়েছিলাম, জয়লাভ করেছিলাম, এবং লোকসভা এবং লোকসভার প্রার্থী এবং সেখান থেকে জয়লাভ, তারপরে মন্ত্রী। অর্থাৎ ইলেকট্রাল পলিটিক্সের ক্ষেত্রেও কোনো জায়গাতেই আমি এখন পর্যন্ত স্কিপ করিনি। প্যারাসুটের চড়ে ওঠেননি একেবারেই, একদম এটা বলতে পারেন যে মাটিতে থেকে, মাটির পালস বুঝে, সাধারণ মানুষের পালস বুঝে, সাধারণ মানুষের যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টকে বুঝে পরবর্তী সময়ে জেলা থেকে রাজ্য এবং রাজ্য থেকে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে এখন রয়েছে। কেউ তো বলছেন কোচবিহারের ভোটের পালস এবার অন্যরকম কথা বলছে। আপনারা দিনহাটা বাই ইলেকশনে যেভাবে হেরেছেন, যত ভোটের মার্জিন হেরেছেন, সেখান থেকে যদি হাফ মার্জিনও তৃণমূল জিততে পারে, তারাই তো কেল্লাফতে। দেখুন, তৃণমূল কংগ্রেসের যারা আপনাদের এই কথা বলছে, আমি বলবো তাদের চশমাটা খুলে একটু পাওয়ারটা চেঞ্জ করে নিতে। কারণ জল অনেক গড়িয়েছে, তোরসার জল অনেক গড়িয়ে গেছে, তিস্তার জল অনেক গড়িয়ে গেছে। বাই ইলেকশনের যে স্বপ্ন দেখেছিল তৃণমূল কংগ্রেস, বা বাই ইলেকশনের রেজাল্ট কখনো যে লোকসভা নির্বাচনের সঙ্গে এক হয় না, এটা নিশ্চিতভাবে যদি কোনো তৃণমূল কংগ্রেসের বিচক্ষণ রাজনীতিবিদ থেকে থাকে, তাহলে নিশ্চিতভাবে সে বুঝবে। আপনারাও নিশ্চয়ই সেই সম্বন্ধে আপনাদেরও অনেক অভিজ্ঞতা রয়েছে। বহু
উপনির্বাচন আপনারা দেখেছেন এবং পরবর্তী সময় নির্বাচন দেখেছেন, এবং দুটোর মধ্যে যে রেজাল্ট সেটারও নিশ্চয়ই ট্যালি আপনারা করেছেন। কোচবিহার লোকসভা আসনে এবার জবরদস্ত লড়াই তৃণমূল কংগ্রেস বনাম বিজেপির মধ্যে, এবং এই কোচবিহারে যার উপর অনেকটাই নির্ভর করছে, যার মার্জিনের ওপর, যার অবদানের ওপর এবং যার ভোটের ওপর অনেকটাই নির্ভর করছে কোচবিহার লোকসভার ভবিষ্যৎ, তিনি হচ্ছেন দিনহাটার উদয়ন গুহ। উদয়নদা, কোচবিহারে ভোটের ভবিষ্যৎটা কি? এবার যদি জিততে না পারি আমার জীবিতকালে মনে হয় আর এই আসনটা উদ্ধার করতে পারবো না। দিনহাটা নির্বাচনে, উপনির্বাচনে জিতেছিলেন প্রায় 1,64,000 ভোটে। আপনি যদি ওই লিডটাকেই রাখতে পারেন তাহলেই তো কোচবিহার সিট বেরিয়ে যাবে। ওটা তো একটা, তখন অনেকগুলো ফ্যাক্টর ছিল। 6 মাস আগে সরকার হয়েছে, সরকার হবে না করে একটা বিশাল মার্জিন নিয়ে সরকার তৈরি হয়েছে। বিজেপি কর্মীরা তখন ঘরে ঢুকে গেছে। তারপরে দিনহাটা শহরে আমার উপর আক্রমণ হয়েছিল ওই 21-এর হাত ভেঙে দিয়েছিল বিধানসভা নির্বাচনে। মানুষও খানিকটা 57 ভোটে হারা, পরে মনে হয় একটু অনুতপ্তই হয়েছিলেন তারা। কোচবিহার লোকসভা কেন্দ্রের লড়াইটা কি তাহলে নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ? না, কোনো ব্যক্তি, ওরা কি মনে করে আমি জানি না। আমি কোনো সময় ব্যক্তির লড়াই বলে মনে করি না। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আপনাদের প্রার্থী কি একটু দুর্বল মনে হচ্ছে? আমি তো মনে করি নিশীথ প্রামাণিক কোনো প্রার্থী হিসেবে তো কোনো না। নিশীথ প্রামাণিক একটা প্রার্থী হলো নাকি? মানুষ নিশীথ প্রামাণিককে যে কেন ভোট দিল, কেন ভোট দেয়, এটা একটা কিন্তু আমার কাছে একটা বড় ধাঁধার ব্যাপার। আগামী 19শে এপ্রিল কোচবিহারে প্রথম দফার ভোট। এবার এখানে লড়াই চতুর্মুখী। রাজ্যের অধিকাংশ আসনে বাম এবং কংগ্রেসের মধ্যে প্রার্থী নিয়ে সমঝোতা হলেও কোচবিহারে হয়নি। এখানে প্রথমে প্রার্থী ঘোষণা করে ফরওয়ার্ড ব্লক, তারপরে কংগ্রেস। ফলে এখানে বন্ধুত্বের মধ্যেই, নিজেদের মধ্যেই কিন্তু লড়াই চলছে। ফলে এবার লড়াই এখানে চতুর্মুখী।